এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মাত্র পুজোটা সেরে এসেছি। আজকে আর ঘরের দাঁড়িয়ে চুল আঁচড়ালাম না, এই ছাদে এইখানটাতে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে ভালো করে উঁচু করে বেঁধে নিলাম। গতকাল বিকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছুটা একটু ভিজে রয়েছে, তাই ওই ছাদে দড়িতে উল্টে পাল্টে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই সকাল, আমি আজকে ঘুম থেকেও অনেকটা ভোরে উঠেছি। এক্সারসাইজ কিছু করিনি, এই প্রচণ্ড গরমে আর পারছি না, সেজন্য দু একদিন হলো আর এক্সারসাইজ করছি না। ভোরে উঠে বাসি কাজকর্মটা করে নিয়ে স্নান করে পুজো সেরে এই 6:30 বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। যত তাড়াতাড়ি সংসারে কাজগুলো শুরু করতে পারবো ততটাই কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, আর তাতে কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা সকল গৃহিণীরাই অনেকটা রেহাই পাবো। স্টেপ বাই স্টেপ কাজ করাটা আমার একটা অভ্যাস। পুজোটা সেরে আসার পরে ওই ছাদে দাঁড়িয়ে ভালো করে চুলটুলগুলো আঁচড়ে ঘরে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। কাজকর্ম শুরু করার আগে নিজেকে পরিপাটি করে একটুখানি গুছিয়ে নিই, তাতে কিন্তু কাজে অনেকটা বেশি এনার্জি পাওয়া যায়। আর এই প্রচণ্ড গরমের মধ্যে চুলটাকে যদি ভালো করে আঁচড়ে উঁচু করে বেঁধে নেওয়া যায় তাতে কিন্তু দেখবে গরম অনেক কম লাগে। কিন্তু মাথাটা যদি ভিজে থাকলো তখন তো আর কোনো উপায় নেই, তখন ওই একটা ক্লিপ লাগিয়ে চুলটাকে আটকে রাখতে হয়। যাই হোক, রাত্রিবেলাতে যত ভালো করেই কিচেনটা ক্লিন করি না কেন, সারা রাত যেহেতু লাইট বন্ধ থাকে আর রান্নাঘরে অন্ধকার হলে যে কত পোকামাকড়ের উৎপাত হয় তা তো আমরা চোখে দেখতে পাই না, ঠিকই আন্দাজ করতেই পারি। তাই জন্য সকালবেলাতে আবারও ভালো করে একবার মুছে নিয়ে রান্নাঘরের কাজকর্মটা শুরু করি। আমন্ড বাদাম গতকাল রাত্রিবেলাতে ভেজাতে ভুলে গেছি, সকালবেলাতে তাই কিচেনটা ক্লিন করে নিয়ে 1 কেটলি গরম জল করে 3 জনে 3 গ্লাস গরম জল খেলাম। তারপরে ঝটপট করে জলখাবারের জোগাড়টা করছি। এরই মাঝে ডিশওয়াশার থেকে বাসনপত্রগুলো বের করে নিয়ে জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। রান্নাবান্না শুরু করার আগে মাজা বাসনপত্রগুলো যদি জায়গায় গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের সময়তে কোনো বাসনের দরকার হলে এদিক ওদিক খুঁজতে লাগে না, জিনিসপত্রগুলো কিন্তু এক জায়গায় সুন্দরভাবে গোছানো থাকে। নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি, তাই জন্য প্রত্যেক দিন জলখাবার বানাবার আগেই আমি রান্নাঘরে মাজা বাসনগুলো জায়গায় আগে গুছিয়ে তুলে নিই। আজকের সকালে জলখাবারটা আমার মামামের খুব পছন্দের। এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ দিয়ে, ডিম দিয়ে আর এর মধ্যে নুডলস দিয়ে দিই। তো এটা ওই বলতে পারো চাউয়ের অমলেট, আমি নিজের মতো ঘরে যা বলে থাকি আর কি। তো গতকাল রাত্রিবেলাতেই এটা বানাবো বলে ঠিক করে রেখেছিলাম, তার জন্য নুডলসটা আমি ওই ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে গেলে পরে জল ঝরিয়ে নুডলসটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই ওখান থেকে বের করলাম করে 3 জনের জন্য 3টে এরকম অমলেট বানিয়ে নেব। একটা করে খেলে পরে প্রচণ্ড পরিমাণে পেট ভরে যায়, যেহেতু ডাবল ডিম থাকে। হাই প্রোটিন ব্রেকফাস্ট একটা, খুব কম তেল লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। 3 জনের জন্য 3টে বানাচ্ছি, আর একটা বানাবো মামামের টিফিনের জন্য। প্রচণ্ড গরম পড়ার জন্য আমি তো আমার কাজের রুটিনটা একটুখানি বদলে নিয়েছি, সেই রুটিনেই প্রত্যেক দিন কাজকর্ম করছি। আগে যেমন ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে ঘরের কাজ করতাম, এখন একেবারে রান্নাঘরের কাজটা শেষ করে নিয়ে তারপরেই ঘরে যাই। আর 2-1 দিন ধরে চেষ্টা করছি যাতে অনেকটা ভোরে আমি উঠতে পারি, তাড়াতাড়ি যাতে সংসারে কাজকর্মগুলো শেষ করতে পারি। এই তো এইখানে দেখো, এই চাউয়ের অমলেট বানাতে গিয়ে এটা আমার কাছে নতুন কিছু না, প্রত্যেকবারেই ঠিক এরকমটা হয়। প্রথমে যখন দিয়ে দিই, তারপরে যখন জিনিসটা একটা পাশ হয়ে যাওয়ার পরে উল্টাতে যাই, ওটা ভাঙবে। আমি কোনো দিন এটা ঠিক করে করতে পারি না, ভেঙেই যায়। তারপরে সেকেন্ড টাইম যখন আবার ব্যাক সাইডটা উল্টাই তখন সেটা আবার সলিড হয়ে যায়। এই ঘরে বানানো সসটা দিয়ে মামামকে একটা কাঁটা চামচ দিয়ে এই চাউয়ের অমলেটটা দিয়ে দেবো। তোমরা একবার ছেলে মেয়েদের টিফিনের ক্ষেত্রে বলো বা ঘরে ব্রেকফাস্টের জন্য বলো, ট্রাই করে দেখতে পারো, ভীষণ কিন্তু সুস্বাদু হয়। আরও অন্যান্য সবজিও এর মধ্যে মেশাতে পারো, গাজর, ক্যাপসিকাম, সাথে 1 বাটি করে ফল কেটে নেব। ওই কটা কলা রয়েছে ঘরে, 3টে আপেল রয়েছে, তা প্রত্যেকে 3 জনের জন্য 3টে আপেল কাটবো আর একটা করে কলা দিয়ে একেবারে ওই ব্রেকফাস্টের সাথে বাটি করে সবার সাথে দিয়ে দেবো। তাতে কি হবে, ওই জলখাবারটা খেতে খেতে ফলটাও খাওয়া হয়ে যাবে। এই সময়তে বাবু মাম্মাম দুজনেই বেরিয়ে যাবে,
তা না হলে বেলাতে ওদের আর ফলটা খাওয়া হবে না। আমি ঘরে থাকি, আমি পরে যে কোনো সময়তে খেয়ে নিতে পারি, কিন্তু ওদের তো আর হয় না, তাই আমি সবসময়তে চেষ্টা করি জলখাবারের সাথেই ফলটা দিয়ে দিতে। আজকের ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, বাসি কাজকর্ম করার পরে এই সকাল সকাল সংসারের কাজকর্মগুলো শুরু করে সকালবেলাতে 10টা সাড়ে 10টার মধ্যে যতক্ষণ না পর্যন্ত রান্নাঘরের কাজকর্ম শেষ হয় বা বলতে পারো আমার সংসারের কাজকর্ম শেষ হয়, ততটুকু নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে প্রত্যেক দিন তো একরকম হয় না, যেদিনকে যেরকম কাজকর্ম থাকে সেই অনুযায়ী আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। এখন কদিন গরমে এত মাত্রাতে কষ্ট হচ্ছে, যত ভোরেই কাজকর্ম শুরু করি না কেন একটু হলেও হাঁপিয়ে যাচ্ছি এই গরমের জন্য। তাই জন্য ডেলি ভিডিও দিতে পারছি না। ভিডিও তোমরা পাচ্ছ একদিন অন্তর অন্তর। একটু গরমটা কমলেই আবার আগের মতো করে আমি ডেলি ভিডিও দিতে থাকবো। এখন সকাল 8:30 মতো বাজে। 3জন মিলে জলখাবারটা খেয়ে নিলাম। মামাম 9টা নাগাদ বেরোবে, বাবু এখন বেরিয়ে গেল, তারপরে ও আবার ফিরে আসবে, মেয়েকে নিয়ে স্টেশনে ওকে ছেড়ে দিয়ে আবার নিজের কাজে চলে যাবে। তো আমি এদিকে দুপুরের জন্য বানানো হবে চিকেন। সেটা ফ্রিজ থেকে তো সকালবেলাতে বের করেই ওই বরফ ছাড়ানোর জন্য জলে দিয়ে দিয়েছি। আর এখন 7:30 8টা বাজতে না বাজতেই জল এত মাত্রাতে গরম হয়ে যাচ্ছে, তো চিকেন নর্মাল টেম্পারেচারে আসতে বেশি সময় আর লাগছে না। শুধু চিকেনের কথা কি বলছি, চিকেন মাছ সব কিছুর ক্ষেত্রেই এই একই ব্যাপার। সকাল সকালই জল প্রচণ্ড গরম। আমরা তো স্নান করে নিচ্ছি সকালেই, প্লাস বালতিগুলোকেও ভরে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা জল পাওয়া যায়। চিকেনটা বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে সব দিয়ে একসাথে বসিয়ে দিচ্ছি, ঢাকা চাপা দিয়ে হতে থাকবে। আর আমি ওদিকে টুকটাক রান্নাঘরের আরও যেটুকুনি যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। একদিকে মাংস বসিয়ে দিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এই প্রচণ্ড গরমের মধ্যে সারাদিনে বেশ কয়েকবার জলের বোতল ভরতে লাগে। লঙ্কা আনা ছিল, সেটাকে ধুয়ে নিয়ে রেলিংয়ে দিয়ে দিলাম। সকালবেলাতে যখন ওই ছাদে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম তখন একটা কড়া রোদের তাপ ছিল বাইরে। এই সময়তে ওই লঙ্কা ধুয়ে যখন রেলিংয়ে দিতে গেলাম, দেখলাম রোদের তেজটা কমে গেছে, একটা মেঘলা হয়ে রয়েছে, গুমোট একটা ভ্যাপসা গরম চারিদিকে। নুনের পাত্রটা একদম নুনটা কমে এসেছিল, তাই যেটুকুনি নুন ছিল সেটাকে অন্য একটা বাটিতে রেখে দিয়ে এই সেরামিকের কন্টেনারটা মেজে ভালো করে মুছে নিয়ে আরেকটা প্যাকেট কেটে ঢেলে দিলাম। মা আমাকে বলে নুনের পাত্র খালি কোনো সময় করতে নেই। এটা আগে আমার জানা ছিল না। আগে নুনের পাত্র পুরো খালি হলে পরে তখন সেরামিকের কন্টেনারটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে আরেকটা নতুন প্যাকেট কাটতাম। তো মা যখন শুনেছে তখন মা আমাকে বলল যে নুনের পাত্র কখনো খালি রাখতে নেই। একটুখানি নুন থাকা অবস্থাতে সেটা তারপর থেকে আমি অন্য বাটিতে ঢেলে রেখে সেরামিকের কন্টেনারটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে শুকিয়ে নিই। তারপরে আগে যে বাটিটাতে ঢেলে রেখেছিলাম লবণটা, সেই লবণটা প্রথমে ওই সেরামিকের পাত্রতে দিই, তারপরে একটা নতুন প্যাকেট কেটে দিই। কড়াইতে এদিকে সিম করা অবস্থাতে মাংসটা আস্তে আস্তে কষানো হচ্ছে। চিকেন যখন বানাই আমি তার মধ্যে একটুও জল দিই না। মশলা টশলা দিয়ে একসাথে মজে গিয়ে সেই মাংস থেকে মশলা থেকে যে জলটা বেরোয় ওতেই কিন্তু সবটা সিদ্ধ হয়ে সুন্দরভাবে কষানো হয়ে যায়। তাই ওই গ্যাসটাও কমানো আছে, আর রান্নাঘরে বাকি যেটুকুনি যা কাজ রয়েছে ধীরে ধীরে আমি সেগুলো সব করে নিচ্ছি। মাইক্রোওভেনের ওপরে এই যে ট্রেটা থাকে, এই ট্রের মধ্যে আমার ওই ফলের বাটি আর ইলেকট্রিক কেটলিটা রাখা থাকে। প্রত্যেক দিন তো এটা পরিষ্কার করা হয় না, তবে 2-4 দিন অন্তর অন্তর এভাবে সবটা নামিয়ে আমি ট্রেটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আজকে সেটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মুছে নিয়ে মাইক্রোওভেনের ওপরে রাখবো। আর ফলের বাটিটাতে যে ওই আপেল ছিল আর কটা তো কলা ছিল, সবটা আজকে খেয়ে শেষ হয়ে গেছে। বাবু যখন বাড়িতে আসবে তখনই একেবারে ও ফল টল কিনে নিয়ে আসবে, সেই জন্য ফলের বাটিটাও আমি মেজে ঘষে দেবো। রান্নাবান্না শেষে কাউন্টার টপ, গ্যাসের ওভেন আমরা নিয়ম করে পরিষ্কার করি, কিন্তু চোখের আড়াল হয়ে যায় এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো। অ্যাকোয়াগার্ড, তারপরে এই মাইক্রোওভেনের ওপরের এই ট্রে, ফলের বাস্কেট, এগুলো যদি সময় সময় আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ময়লাটা জমে না। যতই চিমনি চলুক না কেন একটু তেলছিটে ভাব কিন্তু হয়েই যায়। ফল থাকে বাস্কেটের মধ্যে, প্রত্যেক দিন মাজা ঘষা যায় না। যখনই ফল শেষ হয় আমি নিয়ম করে এটাকে মেজে নিই। আর যেদিনকে আমি এই ফলের বাটি মাজি সেদিনকেই কিন্তু আমি ওই ট্রেটা, ইলেকট্রিক কেটলির ওই জায়গাটা, ইলেকট্রিক কেটলিটা তো মাজি না, ওই মুছে নিই ভালো করে,
ট্রেটা ভালো করে মেজে নিয়ে মাইক্রোওভেনের যে ওপরটা আছে সেটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই। ফ্রিজ জিনিসটা এমন যেটা প্রত্যেকদিন রান্নাবান্নার করার সময়তে বারবার আমাদেরকে খুলতে লাগে, সেটা নিয়ম করে দুবেলা আমি কলিনের সাহায্যে মুছি। কিন্তু মাইক্রোওভেনটা তো সবসময় হয় না, এরকমভাবেই আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করি। রান্নাঘরের কাজকর্মটা শেষ করে নিয়েছি, তবে রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। গ্যাসের ওভেনটা প্রচণ্ড মাত্রাতে গরম রয়েছে, ভাত চিকেন দুটোই হয়ে গেছে। মাংস আমার ঘরে হলে তোমরা জানোই যে আর কিছুই লাগে না, সে কারণে রান্নাবান্নার চাপটাও কম হয়ে যায়। ঘরে চলে এসেছি, জানলার পর্দা আজকে সকালে কিচ্ছু সরায়নি। বিশ্বাস করো, এত রোদের তেজ, এত গরম আমার তিনতলাতে, মনে হয় যেন ঘরের মধ্যেই লু চলে। ঘরে এসে ঢুকে ফ্যানটা চালালাম, এসিটা চালালাম, তারপরে এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। জানলার পর্দা সরিয়ে তোমরা তো ক্যামেরার মধ্যে দিয়ে অতটা বুঝতে পারছো না, কিন্তু ভীষণ মাত্রাতে জায়গাটাতে গরম হচ্ছে। এখন কিন্তু সকাল 9:30 মতো বাজে। 9টার সময় মাম্মাম বেরিয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে, আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বলেই তাড়াতাড়ি সংসারে কাজগুলো শেষ করতে পারি। যেদিনকে সকালে জলখাবারে ভাত বানাতে লাগে সেদিনকে ওই 10:30 মতো বাজে। আজকে সকালে যেহেতু তিনজনেই একই রকমের খাবার খেয়েছি, সেজন্য কিন্তু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তা না হলে অন্যান্য দিন আমি আর মাম্মাম যাই খাই না কেন, বাবুর জন্য ডাল ভাত এটা টুকুনি করতেই লাগে। বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সকালবেলাতে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো ওই দড়ি থেকে নামিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে, সেইগুলো রাখা রয়েছে। ওইটা নিয়ে এসে এবারে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে দেখো, জানলা দিয়ে রোদের তেজ, সময় হচ্ছে সকাল 9:30। আর জানলার উপরে যে সমস্ত গাছগুলো ছিল সব সরিয়ে দিয়েছি জানো তো, শুধু মানি প্ল্যান্ট দুটো রয়েছে। গাছগুলোকে রাখা যাচ্ছে না, রোদের তাপেতে সমস্ত গাছ শুকিয়ে যাচ্ছে। দুবেলা জল দিলেও গাছগুলো দেখছি ঠিক থাকছে না। নিয়ে গিয়ে ওই ট্যাঙ্কির ওখানে যেখানে আরও সমস্ত গাছগুলো আছে ওইখানটাতেই রেখে দিয়েছি। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। মা মেয়ে চ্যানেল থেকে লিখেছো, নোটিফিকেশান পেয়েই চলে আসলাম, কেমন আছো দিদি, ভিডিওটা খুব ভালো লাগলো। আমিও ভালো আছি বন্ধু, আশা করি তোমরাও খুব ভালো আছো। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। বৈশালীনা দিদিভাই লিখেছো, ইনফরমেটিভ প্র্যাকটিক্যাল মোস্টলি ইউজফুল ব্লগ, নাইস। থ্যাংক ইউ দিদিভাই, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। তুমি আরও এটাও লিখেছো, না বলে আর পারলাম না, এই ব্যাপারে আমি খুব লাকি। সত্যি আমার জেনে খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। শম্পা বোরা তুমি লিখেছো, ইনফরমেটিভ ভিডিও অ্যাজ ইউজুয়াল, নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ বন্ধু, তোমাদের ভালো লাগাটা জানতে পারলে পরে আমারও খুব ভালো লাগে। সত্যি কথা বলতে তোমাদের এই এক একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, নতুন ব্লগ বানাবার জন্য আগ্রহ পাই। এই প্রচণ্ড গরমের মধ্যে নিজের রুটিন লাইফটা মেনটেন করে সংসারের এত কাজের চাপের মধ্যে ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে 1 ঘন্টার কাজটা 2 ঘন্টা লেগে যায়। আমি একটা সাধারণ সাদামাটা হাউসওয়াইফ, আমার এরকম সাদামাটা কাজকর্মগুলো ক্যামেরার মাধ্যমে যেটুকুনি তুলে ধরছি সেটাই যে তোমাদের ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। জামা কাপড় ভাঁজ করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে মুছে নিয়ে ঘর মুছে নিয়ে ঘরের এই পর্দা টর্দাগুলো টেনে দিলাম। আর এই যে দেখো, এরকম অন্ধকার একটা ঘর কিন্তু অনেকটা আমাকে অন্তত শান্তি দেয়। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।